আমার মা 18 বছর বাবার সঙ্গে সংসার করার পর আজকে হঠাৎ বাবার কাছে ডিভোর্স চাচ্ছে। আমার বাবা কালো আর মা সুন্দরী ফর্সা হওয়ার কারণে এলাকার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু থাকতে আমার বাবা মা, বিশেষ করে এলাকার কিছু পুরুষ এবং কিছু মহিলা এগুলো বেশি আলোচনা করত। আমি একটু বড় হয়ে চাচির কাছে শুনেছি আমার বাবা মায়ের যখন বিয়ে হয়েছিল তখন অনেকেই বলেছিল এই বউ খালেদের কাছে থাকবে না। আর এই মেয়েটার বাবা মা খালেকের কাছে বিয়ে দেয় নাই, বিয়ে দিয়েছে খালেদের চাকরির কাছে। আবার অনেকেই বলতো খালেক এই বউ পাইয়া বাপ মা ভুলা যাবে, খালেদের ভেড়া বানাইয়া রাখবে। এই মেয়েটা মেয়েটা খালেদের কোনো সম্মান করবে না, দেখে রাখো। কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম না আমার মা আর বাবার আগে ভাত খাইছে। সব সময় আগে বাবা খাবে, তারপর মা নিজে খেতে বসবে। বাবার কাপড় চেঞ্জ ইস্ত্রি করা থেকে শুরু করে সকল সময় মতো চা নাস্তা টেবিলে তুলে দেওয়া সব কিছু মা এক হাতে সামলে এসেছে। কোনো দিন বাবার মুখের ওপর কোনো কথা বলতে শুনিনি। সেই মানুষটা আজ দুপুরে খাবারের পর বাবা যখন ড্রয়িং রুমে বসে চশমা মুছে পেপার পড়ছিলেন, সোজা সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত করে বলল, আমি আর এই সংসারে থাকবো না, তোমাকে আমি ডিভোর্স দেব। কথাটা শুনে বাবা পেপার থেকে চোখ তুলে মায়ের দিকে তাকালেন। বাবার মুখের অভিব্যক্তি একটুও বদলালো না। যেমন মা বলেছিল আজকে রাতে লাউ রান্না হবে নাকি উচ্চ। বাবা কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে চশমাটা আবার চোখে আটকালো, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, চা বানিয়েছো? মা কোনো উত্তর না দিয়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। আমাদের বাসাটা মাঝারি সাইজের, 3টা রুমের ঘর। আবসপত্রগুলো বেশ পুরনো হলেও মা যত্ন করে গুছিয়ে রেখে বলে সবসময় পরিষ্কার দেখায়। আমার বাবা একটা সরকারি কলেজের শিক্ষক আর মা রূপসী গৃহিণী। এই নিয়েই বুঝি আমাদের সংসার বেশ দিব্য চলছে। কিন্তু ভিতরের খবর তো কেউ জানে না। এলাকার লোক শুধু মায়ের গায়ের রং আর বাবার চেহারা নিয়ে টোল করতে জানতো। চায়ের দোকানে বসে খটকা খেতে খেতে কায়দা করে বলতো, খালেদের কপালটা ভালো রে ভাই, চাঁদের মতো বউ ঘরে তুলে আনছে। আবার কিছু মহিলারা বলতো, রূপের ভাব তো কম না, খালেদরে হাতের মুঠোয় নাচায়। সত্যি বলতে মা কোনোদিন রূপ দেখায়নি, বাবার মুখে কখনো একটা কড়া কথা শুনেনি। কিন্তু বাবা মানুষটা আড়ালে কেমন মা যেন একটা শীতল দেওয়াল তুলে রাখত। 18 বছর ধরে মা সেই দেওয়ালের ওপাশ থেকে কোনো সাড়া পায়নি। মা হয়তো চেয়েছিল একটু প্রশংসা, একটু আদর, কিংবা অন্তত মানুষ হিসাবে একটা মর্যাদা। কিন্তু বাবা তাকে সবসময় দেখে এসেছে এক ধরনের দায়িত্ব হিসাবে। খুব পোষ দেওয়া, ঈদের শাড়ি কিনে দেওয়া, বাস একজন স্বামীর দায়িত্ব তো বাবাকেই নিয়ে এইটুকুই। মা ঘরে দরজা বন্ধ করে দিয়ে বসে রইল। আমি দরজার কাছে গিয়ে আস্তে করে কড়া আঘাত করলাম। মা দরজা খোলো। ভিতর থেকে কোনো শব্দ এলো না। আমি দরজায় কোনো টোকালাম না, কেন কান্নার আওয়াজও নেই। মা কেঁদো না, ছোটবেলা থেকে দেখে আসছি মায়ের চোখ জল আনা খুব কঠিন কাজ। বিকালে বাবা বাজার থেকে মাছ আর শাক নিয়ে এলো। প্রতিদিনের মতো থালাটা রান্নাঘরের কেবিনের ওপর রেখে দিয়ে হাত মুখ ধুতে গেল, যেন দুপুরে কিছু ঘটেনি। সংসার যেভাবে চলছিল সেভাবেই চলছে। আমি বাবাকে আর সাহস করতে না পেরে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। বাবা দুপুরে মা কি বলল তুমি শুনেছ? বাবা তয়লে দিয়ে মুখ মুছতে মুছতে আমার দিকে তাকালো, বলল, তোর মা আবেগের মাথায় এসব বলছে। বয়স হয়েছে তো, মাথায় নানান চিন্তা আসে, যা গিয়ে পড়তে বস। আবেগ? মা 18 বছরে প্রথমবার নিজের মুখে ডিভোর্স
কথা বলল। আর তোমার মনে হচ্ছে এটা আবেগ? আমি গলা কিছুটা চড়িয়ে ফেললাম। বাবা চোখ দুটো একটু ছোট করে আমার দিকে তাকালো, তারপর সোফায় বসে বলল, তোর মাকে আমি কোনো দিন অভাব দেইনি। পোশাক, খাবার যা চাইছে সব পাইছে। গ্রামের মানুষ বলতো আমি নাকি বউরে গোলাম হয়ে থাকবো। আমি কোনো দিন তাকে মাথায় উঠতে দিইনি। এখন এই বয়সে সে যদি নাটক করতে চায় করুক, দুদিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে। বাবার কথাগুলো শুনে আমার নিজেরই গা গলিয়ে উঠল। এতগুলো বছর মা যা যা করছে, বাবার আগে ভাত না খাওয়া, বাবার কথা মতো চলা, এলাকার মানুষের কুৎসিত কথা সহ্য করে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া, সব কিছুর পেছনে বাবা শুধু একটা জিনিসই দেখেছিল, মা যেন মাথায় চড়ে না বসে। এলাকার মানুষের মুখের কথা ভাবে বাবা নিজের স্ত্রীর সাথে একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে পারেনি। একটা অদৃশ্য প্রতিযোগিতা চেয়েছিল সব সময়, যেন মাকে চেপে রেখে বাবা পুরুষত্ব। রাত 8টা বাজলে প্রতি রাতে এই সময়ে মা খাবার বাড়তে আসে। আজ ড্রয়িং টেবিলে পুরো খালি, রান্নাঘর অন্ধকার। বাবা ঘর থেকে বের হয়ে ড্রয়িং টেবিলে এসে বসলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলো কেউ আসছে না, তখন রান্নাঘরে গিয়ে লাইট জ্বালালো। থালাতে রাখা মাছগুলো তেমনই পড়ে আছে। মা সেগুলোকে কেটে নেয়নি, ধোয়নি। বাবা সেখান থেকে বের হয়ে সোজা মায়ের ঘরের দরজার সামনে গেল। দরজা দুটো ধাক্কা দিল। আজকের রাত কি খাবার রান্না হবে না? বাবার গলায় কোনো রাগ ছিল না, তবে একটা কড়া আদেশ ছিল। দরজা আস্তে করে খুলে গেল। মা দরজার সামনে এসে দাঁড়ালো। মায়ের পরানো একটা সাধারণ সুতি শাড়ি, চুলগুলো সুন্দর করে খোপা করা, মুখটা একদম স্বাভাবিক। মা বলল, রান্নাঘরে চলো, ডাল সব আছে, তোমার দরকার হলে তুমি ফুটিয়ে নাও। আমার রান্না করার দিন শেষ। বাবা কিছুটা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। জীবনের প্রথমবার হয়তো মা বাবার কথা এভাবে অমান্য করলো। এলাকার মানুষ যা বলতো, খালেদকে ভেড়া বানিয়ে রাখবে, খালেদকে সম্মান করবে না, সেসব মা কখনো করেনি। কিন্তু আজ 18 বছর পর মা যখন নিজের মতো করে উঠে দাঁড়ালো, তখন বুঝতে পারলাম যে আত্মসম্মানটা মা এত বছর ধরে চেপে রেখেছিল, সেটা আজ ভেঙে বের হতে চাইছে। মা আমার দিকে তাকিয়ে হালকা একটু হাসলো, বলল, শাহেদ, তোর খিদে পেল বল, তোর জন্য কিছু বানিয়ে দিচ্ছি। আমি মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। বাবা দাঁড়িয়ে রইল আগের মতোই ব্যস্তব্য হয়ে, যেন জীবনের সবচেয়ে বড় হিসাবটা মেলতে গিয়ে সে আজ প্রথমবার ভুল করে ফেলেছে। বাবার সেই ব্যস্তব্য হয়ে দাঁড়িয়ে থাকা মুখটার দিকে আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। মানুষটা সারা জীবন মনে করে এসেছে একটা সংসার মূল ভিত্তি বুঝি শুধু চাল ডাল আর জামা কাপড় বন্দোবস্ত করা। মায়ের সেই সোজা কথার পর বাবা আর একটা শব্দ উচ্চারণ করলো না। কিছু না বলে ধীর পায়ে ফিরে গেল। যে লোকটা এত বছর ধরে এই ঘরে নিজের শক্ত হুকুম চালিয়ে এসেছে, তাকে আজ প্রথমবার এভাবে পিছু হতে হাঁটতে দেখলাম। মা সোজা রান্নাঘরে ঢুকে গেল। কেবিনের ওপর বিকালে কেনা মাছের থালাটা তেমনই পড়েছিল। মা সেই দিকে এক নজর তাকেও দেখলো না। থালাটা সরিয়ে রেখে ড্রয়ার থেকে চালের কৌটো বের করলো। মা স্বাভাবিকভাবে চাল ধুতে লাগলো, যেন কিছুক্ষণ আগে এই ঘরে কোনো বড় ঝড় বয়ে যায়নি। আমি রান্নাঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। মা, তুমি কি সত্যি কালকে চলে যাবে? মা চালের হাঁড়িতে পানি দিতে দিতে আমার দিকে তাকালো। মায়ের মুখে কোনো রাগ চিহ্ন নেই, একটা অদ্ভুত অস্থিরতা মায়ের চোখ মুখ। আমি তো কোথাও যাওয়ার কথা বলিনি, শাহেদ, মা খুব নিচু গলায় বলল।
আমি শুধু বলেছি আমি এই সংসারের দায়ভার থেকে নিজেকে সরিয়ে নিলাম। এই ঘরটা ছাড়তে হলে অনেক নিয়ম আছে। আমি হুট করে পালিয়ে যাওয়া মেয়ে নয়। তাহলে এতদিন কেন কিছু বলনি মা? আজ হঠাৎ করে মা একটু থেমে চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে গায়ের আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। তারপর ড্রয়িং টেবিলে এক কোণে বসে বলল, আজ হঠাৎ করে নয় রে শাহেদ, এই সিদ্ধান্তটা একদিনের না। তুই যখন ছোট ছিলি তখনও ভেবেছি, কিন্তু তখন মনে হতো তোর একটা ভবিষ্যৎ আছে, মানুষ করার দায়িত্ব আছে। তাছাড়া সমাজ আর মানুষের কথা তো তুই নিজেই জানিস। তোর বাবা এলাকার লোকের কথা শুনে আমাকে দূরে সরিয়ে রাখতো, আর আমি লোক লজ্জার ভাবে নিজেই গুটিয়ে রাখতাম। আজ 18 বছর পর মনে হলো লোক লজ্জার এই দেওয়ালটা না ভাঙলে আমি সত্যি মরে যাব। মায়ের এই কথাগুলো পর আমার আর কিছু বলার রইল না। রাত 9:30 নগদ মা ভাত আর ডিম ভেজে আমাকে খেতে দিল। খাবার টেবিলে আমরা দুজন চুপচাপ খেলাম। বাবার ঘরে লাইট জ্বলছিল, কিন্তু বাবা বের হলো না। মা বাবার খাবারের জন্য কোনো থালা বাড়ল না। একদিন পর মা যেন নিজের ওপর থেকে এক বিশাল বোঝা নামিয়ে ফেলেছে। পরের দিন সকাল পরিবর্তনের সম্পুষ্ট ছায়া ছিল। প্রতিদিন সকাল 6টা মা বাবার জন্য চা নিয়ে ড্রয়িং রুমে যায়। বাবা তখন চশমা পরে কাগজ পড়ে। আজ সকাল 8টা বেজে গেল, মা নিজের ঘর থেকে বেরই হলো না। সকাল 8:30টায় বাবা ঘর থেকে বের হলো। বাবার গায়ে কলেজের ইস্তারি না করা শার্ট। মা যে শার্টগুলো সবসময় ইস্তারি করে বুঝিয়ে রাখতো, আজ বাবা নিজে আলমারি থেকে পুরনো একটা শার্ট টেনে বের করে পরেছে। বাবার মুখ কোনো যেন একটা অস্থিরত্ব। ড্রয়িং টেবিলে কোনো খাবার নেই। বাবা কিছুক্ষণ টেবিলের সামনে দাঁড়িয়ে রইল, তারপর রান্নাঘরের দিকে গেল। সেখানে গিয়ে দেখলো চা নাস্তা কিছুই তৈরি হয়নি। টেবিলের উপর কালকের বাজার করা মাছ থালাটা পচে গন্ধ বের হতে শুরু করছে। মা সেটা ছোঁয়নি। বাবা সেখান থেকে সোজা মায়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় হাত দিয়ে ধাক্কা দিল। রুকসানা, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। আমার চা নাস্তা কই? ভিতর থেকে মায়ের শান্ত গলা ভেসে এলো, ঘরে চা পাতা আর আটা আছে, তোমার লাগলে বানিয়ে নাও। বাবার মুখটা মুহূর্তের জন্য লাল হয়ে উঠল। রাগটা চেপে রেখে বাবা বলল, তুমি কি সত্যি সত্যি এই নাটকটা চালিয়ে যাবে? এত বড় সাহস তোমার কিভাবে হলো? আমি তোমার স্বামী, সে কথা ভুলে গেছো? মা এবার দরজা খুলে সামনে এসে দাঁড়ালো। মায়ের পরানো একটা সবুজ সুতির শাড়ি। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছিল মা সারা রাত একটু ঘুমায়নি, কিন্তু চোখে মুখে অদ্ভুত এক তেজ। আমি কোনো নাটক করছি না, মা খুব সন্তুষ্ট গলায় বলল। আমার স্বামী হিসেবে তুমি তোমার যা দায়িত্ব তো পালন করছো। আমাকে খেতে দিচ্ছ, মাথার ওপর ছায়া দিয়েছ, তার বদলে আমিও 18 বছর তোমার দাসী হয়ে সংসার সামলিয়েছি। কিন্তু আজ থেকে আমি আর এই দস্ত করব না। তুমি চাও তোমার পুরুষত্ব ঠিকই থাকুক, এলাকার মানুষ ভাবুক তুমি বউকে সম্মান করে রেখেছ, তুমি তাই নিয়ে থাকো। আমার থেকে আর কিছু আশা করো না। বাবা থমকে গেল। কলেজের এত অভিজ্ঞ একজন শিক্ষক, যে শত শত ছাত্রকে পড়ায়, সে আজ নিজের স্ত্রীর একটা কথার জবাব খুঁজে পেল না। বাবা আর কথা না বাড়িয়ে গটগট করে হেঁটে বাসা থেকে বের হয়ে গেল। নাস্তা না খেয়ে লোকটা কলেজে চলে গেল। দুপুরের দিকে আমাদের বাসায় আচমকা অতিথি হাজির হলো। বড় চাচা আর ছোট চাচি। বাবা হয়তো কলেজে যাওয়ার পথে বড় চাচাকে ফোন করে সব বলেছে, কারণ বড় চাচা ঘরে ঢুকেই গভীর মুখ সোফায় বসলেন। বড় চাচা মায়ের দিকে তাকিয়ে বললেন, ছোট বউ
এসব কি শুনছি খালেদের মুখে? 18 বছর সংসার করার পর নাকি তুমি ডিভোর্স সের কথা বলছো? এলাকার মানুষ সেও শুনলে কি বলবে? আমাদের পরিবারের কোনো দিন এসব ঘটেনি। ছোট চাচিও পাশে বসে মুখ ঝটকায়। হ্যাঁ গো ছোট বউ, খালেদ ভাই তো তোমার অভাব কি রেখেছে বলো তো? কত সুন্দর শাড়ি গয়না দেয়, চেহারায় তো কিছুই হয় না। লোকটা সরকারি চাকরি করে, সম্মান আছে, আর তুমি কিনা এই বয়সে এসে ডিভোর্স চাচ্ছ? মানুষ তো হাসাহাসি করবে। মা দুজনের দিকে খুব শান্তভাবে তাকালো, তারপর এক কাপ সাধারণ চা সামনে রেখে বলল, ধন্যবাদ বড় ভাই, আপনারা আমার আর আপনার ভাইয়ের কথা চিন্তা করে এসেছেন। কিন্তু এলাকার মানুষ তো আজও হাসাহাসি করে। 18 বছর আগে যখন বিয়ে হয়েছিল তখনও বলেছিল খালেদ এই সুন্দর বউ ধরে রাখতে পারবে না। আর 18 বছর ধরে আপনার ভাই এই মানুষের কথার ওপর ভিত্তি করে আমাকে একটা চড়া শাসনের মধ্যে রেখে দিল, যাতে কেউ বলতে না পারে সে বউয়ের গোলাম। মা একটু থামলো, তারপর আবার বলল, আপনারা শাড়ি গয়নার কথা বলছেন, একটা পশুকেও এত সুন্দর খাবার আর ভালো জায়গায় রাখা হয় না, কিন্তু তোমাকে কি মানুষ হিসাবে সম্মান দেওয়া হয়? আমি তো বছর ধরে শুধু একটা শেষা পিস হয়েছিলাম। এই লোকজোর ভয়ে খালেক সাহেব আমাকে কোনো দিন মানুষের মর্যাদা দেয়নি। আজ আমি সেই লোক লজ্জাকে লাথি মেরে বের হতে আসতে চাই। মায়ের সোজা আর স্পষ্ট কথার সামনে বড় চাচা আর চাচি সম্পূর্ণ চুপ হয়ে গেলেন। তাদের কাছে হয়তো কোনো উত্তর ছিল না। বিকালে বাবা কলেজ থেকে ফিরল, কিন্তু একা নয়, সাথে বাবার কলেজের এক ছাত্র সহকর্মী। বাবা ভাবছিল সবাইকে নিয়ে এসে মাকে হয়তো একটা মানসিক কভাবে চেপে ফেলবো, কারণ এতদিন তো মা কলেজের ভাবেই মুখ বুজে সব সহ্য করে এসেছে। ড্রয়িং রুমে সব বয়স্ক মানুষরা বসলেন। স্যারের কাশি দিয়ে বললেন, রুকসানা মা, খালেদ তো আমাদের কাছে বলল সব। দেখো, সংসারে একটু আধুট ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু তাই বলে সংসার ভাঙা তো ভালো কথা না। খালেদ তো তোমাকে কোনো দিন খারাপ কিছু করেনি, কোনো খারাপ কাজও করেনি। তুমি কেন এই কাজ করছো? মা হালকা গিয়ে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মা কোনো চায়ের বাসন বসালো না, সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা সবাই সম্মানিত মানুষ। আমার স্বামী আপনাদের ডাকে এনেছেন কারণ উনি মনে করেন একটা সংসার শুধু মারধর করা না আর সময় মতো খাবার দেওয়া না। উনি সারা জীবন আপনাদের মুখের কথাকে ভয় পেয়ে এসেছে। আপনাদের মতো অনেকেই বলতেন খালেদ বউয়ের গোলাম হবে, খালেদকে বউ নাচাবে। সেই ভয়ে উনি 18 বছর ধরে আমার সাথে একটা আলোচনা মানুষের মতো ব্যবহার করেছে। মা বাবার দিকে ফিরে তাকালো, তুমি আজ এদের ডাকে এনেছো আমাকে ছোট করার জন্য, যাতে সবাই বলে আমি খারাপ বউ। আমি এতদিন লোক লজ্জার কথা ভেবে চুপ ছিলাম, কিন্তু আজ আমি বুঝেছি যে মানুষটা তার স্ত্রীর চেয়েও সমাজের মানুষের চাকুকারিতাকে বেশি গুরুত্ব দেয়, তার সাথে থাকা আর না থাকা একই কথা। পুরো ড্রয়িং রুমে এক নির্ধারণী নীরবতা নেমে এলো। বাবাকে দেখে মনে হলো তার পায়ের নিচে মাটি সরে গেছে। যে সমাজে ভয়ে বাবা নিজের সংসারটা হারিয়ে ফেললো, আজ সেই সমাজে মানুষের সামনে মা বাবার আসল চেহারাটা খুলে দিল। মা আমার দিকে তাকিয়ে বলল, শাহেদ, আমি আপাতত তোমার মামার বাড়ি যাচ্ছি। আইনি কাগজগুলো ওখান থেকেই শুরু হবে, চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
কেমন হয়েছে দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ।